বইয়ের শুরুতে আমরা দেখি জিনজাওয়ের প্রতিপক্ষ ওয়ান তার এক বিশ্বস্ত লোককে পাঠায় জিনজাওকে ধরে আনার জন্য। এখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে না চাইলেও জিনজাওকে রেসিংয়ে নামতেই হয়। গাড়ির পাশে বসে থাকা মোমোকেও সে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে নেভিগেটর আসলে কি করে? এই কথার সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে, ফ্ল্যাশব্যাক চলে আসে। তার বাবা নিজেও এক সময় রেসার ছিলেন, ঠিক জিনজাওয়ের মতো। ছোটবেলায় মোমো প্রায়ই খেলার ছলে বাবার নেভিগেটর হয়ে পাশের সিটে বসত। এবার জিনজাও তাকে বলে, তোমার ফোনটা খুলে দেখো, সেখানে একটা ডেস্টিনেশন দেখাবে। আজ তুমি আমাকে রুট বুঝিয়ে দেবে। আজ থেকে তুমি আমার পার্টনার, আমার নেভিগেটর। এরপর রেস শুরু হয়। এভাবে রেস করতে করতে তারা সবাইকে অনেক পেছনে ফেলে দেয়, কারণ কেউই জিনজাওয়ের স্কিলের সঙ্গে পাল্লা দিতে পারে না। আর তার মডিফায়ার ইঞ্জিনের তো কথাই নেই। আজকের দিনের জন্য আলাদা করে একটা রেস নির্ধারিত ছিল, কিন্তু ম্যাচ থাকার কারণে জিনজাও সেখানে আসতে পারেনি। অথচ এখন সে এই রেসেই ঢুকে পড়েছে। তার কিছু প্রতিপক্ষ তাকে তাড়া করতে থাকে, তাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু জিনজাও আর মোমোর কেমিস্ট্রি এতটাই ভালো ছিল যে একজন নেভিগেটর হিসেবে মোমো তাকে দারুণভাবে সাহায্য করে। তারা দুজন এত ভালোভাবে একে অপরকে বুঝতে পারে যে খুব সহজেই রেসটা জিতে যায়। মোমোর জন্য এই অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন, কিন্তু তার পাশে জিনজাও ছিল। তার নিজের ওপরও বিশ্বাস ছিল, আর তার ওপরেও উইন হওয়া পুরস্কার হিসেবে নগদ টাকা এক জায়গায় ঝুলিয়েছিল। জিনজাও সবার আগে সেখানে পৌঁছে যায়। সে মোমোকে স্টিয়ারে ধরে রাখতে বলে এবং নিজের জয়ের টাকা নিয়ে নেয়। অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। সেখানে অনেক মানুষ তাদের দেখে চেয়ার করতে থাকে, কারণ অবশ্যই জিনজাও ছিল বিজয়ী। সবাই অবাক হয়ে যায়, তুমি তো আজকের ম্যাচে আসার কথা ছিল না। জিনজাও জবাব দেয়, ওয়ানের লোকজন আমাকে এখানে আসতে বাধ্য করেছে। ভেতরে ঢোকার আগে সে মোমোকে বলে, আমার পাশেই থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। তোমার জন্য সব নতুন, কিন্তু আমি সব সামলে নেব। সেখানে থাকা লোকজনরা বলতে থাকে, এই মেয়েটা কে? আউটসাইডারদের এখানে অ্যালাউ করা হয় না। জিনজাও তখন বলে, ওকে আউটসাইডার বলো না। মোমো ভেবেছিল সে হয়তো তাকে বোন হিসেবে পরিচয় করিয়ে দেবে, কিন্তু জিনজাও বলে, সে আমার গার্লফ্রেন্ড। ও সন্দেহ ছিল আমি কেন রাতে বাইরে কাটাই। আজ ওর সব সন্দেহ দূর করতেই ওকে সঙ্গে এনেছি। ঠিক তখনই তার এক প্রতিপক্ষ এগিয়ে এসে বলে, হাই নেভিগেটর, তুমি কি আমার জন্য কাজ করবে? তোমার প্রাইস কত? জিনজাও সঙ্গে সঙ্গে বলে, ও প্রাইসলেস। এসব দেখে মোমোর হঠাৎ খুব ঠান্ডা লাগতে শুরু করে। সে কাঁপছিল। তখন জিনজাও তাকে জড়িয়ে ধরে। মোমোর জন্য এই সব কিছুই ছিল একেবারে নতুন। সে কখনো ভাবেনি যে তারা পাবলিকের সামনে এভাবে কাপেলের মতো আচরণ করবে। সবার থেকে আলাদা হওয়ার পর মোমো তাকে বলে, তুমি সব শুধু টাকার জন্য করছো। টাকা এতটা ইম্পর্টেন্ট না, তোমার নিজের জীবনও ইম্পর্টেন্ট। এই কথায় জিনজাও যেন ফেটে পড়ে। তার সহ্য শক্তি শেষ হয়ে যায়। সে নিজের জীবনে পুরো স্টোরি শোনাতে শুরু করে, যা ছিল ভীষণ কষ্টের। তার মা বাবা ডিভোর্সের পর তার বাবা তাকে নিয়ে এখানে চলে আসে এবং ভাড়া করা একটা বেসমেন্টে থাকতে শুরু করে। বৃষ্টি হলেই পুরো বেসমেন্ট পানিতে ভরে যেত। শুধু বই নয়, তার বিছানাও ভিজে যেত। তাদের ঘরের অভাব লেগেই থাকতো। স্কুলের ফি দেওয়ার মতো অবস্থাও ছিল না। যে সামান্য টাকা ছিল তাও তার বাবা একটা ফ্রেডে হারিয়ে ফেলেন। এরপর সে আরও বলে, এর মধ্যে তার বাবার জীবনে আরেকজন আসে। তিনি সেই আন্টিকে বিয়ে করেন। এখন তাদের একটা মেয়েও আছে, শিন খুব অসুস্থ। তার হার্টের রোগ আছে এবং অপারেশন দরকার। তার চিকিৎসার টাকা জোগাড় করব নাকি আমার পড়াশোনা চালাবো? পেট যখন খালি থাকে তখন পড়াশোনা করা যায় না। আর তুমি কিভাবে আমাদের কষ্ট বুঝবে? তোমার মা তো তোমার সারনেম পর্যন্ত বদলে দিয়েছে। তুমি এখন আর জিন নও, তুমি জিয়াং। এইসব কথা শোনার পর মোমোর সব রাগ শান্ত হয়ে যায়। সে একদম চুপচাপ হয়ে পড়ে। তারপর সে তাকে বলে, আমাকে কথা দাও, এরপর ঝুঁকিপূর্ণ কাজ তুমি আর কখনো করবে না। আমার সঙ্গে চলো, আমি তোমাকে আমার সাথে রাখবো। তোমাকে একটা ঘর দেব। আমি এতটা বড় হয়ে গেছি যে তোমাকে সাপোর্ট করতে পারি। চলো আমরা নানজিয়াং আমাদের শহরে ফিরে যাই, সেই পুরনো বাড়িতে যেখানে আমরা একসঙ্গে থাকতাম। আমি তোমার সব প্রয়োজনের খেয়াল রাখবো। আর এই সময়ের মধ্যেই তুমি তোমার পড়াশোনা শেষ করবে। কোনো না কোনো পার্ট টাইম চাকরিও তুমি পেয়ে যাবে। আমরা জীবনে এত নতুনভাবে শুরু করব। আর তারপর আর কখনো আলাদা হব না, যেমন আগে একসাথে থাকতাম।
কিন্তু সে কোনো উত্তর দেয় না। সে বাড়ি ফিরে যেতে চাইছিল না, তাই মোমো জেদ ধরে এবং সেখানেই তার সঙ্গে বসে থাকে। সকালে ঘুম ভাঙতেই সে জানতে পারে জিনজাও এর কাছে একটি ফোন এসেছে। মোমোর মা এই শহরে এসেছে তাকে দেখতে, তাই জিনজাও তাকে মায়ের হোটেল পর্যন্ত নিয়ে যায়। কিন্তু ভেতরে ঢুকে মাকে হ্যালো বলার সাহস হয় না। সে গাড়ি দ্রুত চালিয়ে হোটেলের বাইরে থেকেই চলে যায়। মোমো যখন ভেতরে ঢোকে দেখে তার নতুন বাবার সঙ্গে বসে আছে। আর আজ তার মা আরেকটা বড় কথা বলে ফেলে। তিনি বলেন, আমি নানজিয়াংয়ের বাড়িটা বিক্রি করে কানাডায় সেটেল হতে যাচ্ছি, যেখানে আমার নতুন হাজব্যান্ড আছে। তোমার জন্য আমরা সেখানে একটা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ইউনিভার্সিটি দেখে রেখেছি, তুমিও আমাদের সঙ্গে চলো, ওখানেই সেটেল হয়ে যাও। কিন্তু মোমো স্পষ্টভাবে না বলে দেয়। সে বলে, আমি কানাডায় যাব না, আমি চীনেই থাকতে চাই। আর মা, তোমার নামে তো একটাই প্রপার্টি আছে, প্লিজ কারো কথায় পড়ে সেটা হারিয়ে ফেলো না। তোমার নিজের জন্য তো কিছু রাখা দরকার। এই কথা শুনেই তার নতুন বাবা কষ্ট পেয়ে যান। তিনি উঠে সেখান থেকে চলে যান। ঠিক সেই সময় তারা ঘুরে তাকিয়ে দেখে জিনজাও সেখানে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু সে এমন অনেক কথা শুনে ফেলেছে, যার পর সে চুপচাপ সেখান থেকে ফিরে যায়। মোমোর মা আজও তাকে একদম পছন্দ করে না। মোমোর মা বলছিলেন, ও একজন আউটসাইডার, আমি ওকে কখনোই আমার পরিবারে মেনে নেইনি। তোমার বাবা জোর করে ওকে আমাদের সঙ্গে এনেছিল, আর তুমি জিনজাওকে থেকে দূরে থাকতে পারোনি। এটাই ভালো, কারণ ও তোমার আসল ভাই নয়, কোনো কাজেরও না। জিনজাও চলে যাওয়ার পর মোমোর মা আবার বলতে থাকে, দেখলে, আমার পুরো বিশ্বাস ছিল ও কখনো একজন ভদ্র মানুষ হতে পারবে না, আর সেটাই হলো। ওর ব্যবহার দেখো, ওর পোশাক দেখো, ওর গাড়ি দেখো, এজন্যই তো আমি অনেক বছর আগে সব আন্দাজ করে নিয়েছিলাম। ও বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি প্রতিবারই ওকে বলেছি মোমোর থেকে দূরে থাকো। এই কথা শুনে মোমো একদম শকড হয়ে যায়। গত রাতেই তো সে জিনজাওয়ের সঙ্গে কতটা অভিমান করেছিল। তুমি আমাকে কেন কখনো কল ব্যাক করোনি? কিন্তু বাস্তবে ছেলেটা বহু চেষ্টা করেছিল, আর প্রতিবারই তার মায়ের কাছ থেকে শুধু গালি খেয়েছিল। তার মা এরপর বলে, সন্ধ্যায় সময় মতো চলে আসবে, আমাদের রিটার্ন ফ্লাইট আছে। কিন্তু মোমো আবারও না বলে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে সে একবার জিনজাওয়ের ঘরে ঢোকে। সে তার সব রাগ অভিমান সেখানেই ঢালছিল। ঠিক তখনই সে লুকিয়ে রাখা সব চিঠি খুঁজে পায়। সবগুলো চিঠি সে আজও যত্ন করে রেখে দিয়েছিল। সে শুধু চিঠিগুলো যত্ন করে রেখে দেয়নি, বরং সেগুলোর জবাব নিজের ব্যাগে কিছু না কিছু এঁকেই রেখেছিল। এগুলো দেখে মোমো বুঝে যায়, যেভাবে সে জিনজাওকে নিজের সবচেয়ে কাছের মানুষ ভেবে এসেছে, প্রতিটা মুহূর্ত তাকে মনে রেখেছে, ঠিক একই অনুভূতি জিনজাও তার জন্য সমানভাবে ধরে রেখেছে। সে সারা জীবন তাকে মিস করেছে, আর তাদের দুজনের আলাদা করে দেওয়ার পেছনে কোথাও না কোথাও দায়ী ছিল তার মা বাবার ডিভোর্স এবং তারপর তার মায়ের সিদ্ধান্ত, যিনি জিনজাওয়ের তার সঙ্গে যোগাযোগ করতে দেয়নি। মোমো জিনজাওয়ের উপর যত রাগ ঝাড়তে পারত সব ঝাড়িয়ে নিচ্ছিল, কিন্তু জিনজাও সব কিছু নীরবে সহ্য করে গেছে। একটা অভিমানের কথাও সে কখনো মুখে আনেনি। অন্যদিকে আমাদের দেখানো হয় জিনজাওকে। আসলে তার একটা নিজস্ব গ্যারেজ ছিল। সে গ্যারেজেই তার গাড়িগুলো মডিফাই করত, আর প্রায় সেখানেই থেকে যেত। বাড়িতে এসে খুবই কমই ফিরত। এদিকে মোমো অসহায় হয়ে বসে কাঁদছিল। সে বুঝতে পারছিল না জিনজাওকে সে কোথায় খুঁজবে। তাই সে শিনকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারো তোমার ভাইকে কোথায় পাওয়া যাবে? মোমোর চোখের জল দেখে শিন তার দিদিকে সেই জায়গার ঠিকানা দিয়ে দেয়। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত মোমো সেই গ্যারেজে পৌঁছে যায়। জিনজাও তাকে দেখে একেবারে অবাক হয়ে যায়। সে বলে, আজ তো তোমার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সে তার মায়ের সঙ্গে ফিরে যায়নি। মোমো চুপচাপ দাঁড়িয়ে থাকে, ঘড়ির দিকে তাকিয়ে থাকে। ঘড়িটা কাঁটা টিকটিক করতে ঠিক 12টায় পৌঁছাতেই সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাপি বার্থডে। সে বলে, এই কথাটা অনেক বছর ধরে কোথাও একটা হারিয়েছিল। এই কথা শুনে জিনজাওয়ের চোখে জল চলে আসে। তার চোখের সামনে ভেসে ওঠে তাদের শৈশবের স্মৃতিগুলো। এক সময় তারা একসঙ্গে মোমোর বার্থডে উদযাপন করছিল, আর ঠিক এই জায়গায় সে জিনজাওকে জিজ্ঞেস করে, তোমার জন্মদিন কবে? কিন্তু তার কিছুই মনে ছিল না, সে কিছুই জানতো না। তারপর থেকে যতবার মোমোর জন্মদিন পালন হয়েছে, জিনজাও একই সঙ্গে তার বার্থডে উদযাপন করেছে। অর্থাৎ বাস্তবে আজ ছিল মোমোর বার্থডে।
জিনজাও তাকে হ্যাপি বার্থডে বলে, তারপর তাকে নিয়ে কেক খেতে যায়। একটি দোকান আবার খুলিয়ে তার প্রিয় স্ট্রবেরি কেক এনে দেয়। মোমো যখন কেক কাটে সে মনে মনে একটাই উইশ করে, যদি কোনোদিন জিনজাওয়ের আসল জন্মদিনটা জানতে পারা যেত, কারণ জন্মদিন মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এর পাশাপাশি সে আরেকটাও ইচ্ছে করছিল, এই যে আজকের পর আমরা দুজন যেন সবসময় একসঙ্গে থাকি। উদযাপনের জন্য সে একটা বিয়ারও এনেছিল, কিন্তু মোমো বলে, খেতে খুব ইচ্ছে করছে ঠিকই, কিন্তু আমি হ্যান্ডেল করতে পারি না। এই কথা শুনে জিনজাও বলে, চিন্তা করো না, আজ আমি আছি না তোমাকে সামলানোর জন্য। আজ মন খুলে যেমন ইচ্ছা সেভাবেই দিনটা উপভোগ করো। অবশ্যই তুমি বার্থডে প্রিন্সেস। ড্রিঙ্কের পর মোমো একেবারে টালমাটাল হয়ে যায়, মানে ভেতরের সব কথা একের পর এক বলতে থাকে। সে খুব কাঁদে। সে বলে, মা আমাদের পুরনো বাড়িটা বিক্রি করে দিতে চাইছে। আমার নিজের থেকেও বেশি মায়ের জন্য দুশ্চিন্তা হচ্ছে। আমার মনে হয় সেই নতুন আঙ্কেলটা আমাকে ঠকাতে পারে। কিন্তু জিনজাও তাকে বোঝাতে থাকে, তোমার মা এত বছর ডিভোর্সের পর যদি কাউকে বেছে নিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। এরপর সে অনেক অভিমান করে বলে, তুমি সব সময় ওনাকে আমার মা বলো, আর আমাদের বাবাকে শুধু নাম ধরে ডেকেছ। তুমি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নিতে চাওনি। এভাবেই কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার তলপেটে অনেক ব্যথা শুরু হয়। পরে বোঝা যায় তার পিরিয়ড শুরু হয়ে গেছে। তার কাছে কোনো প্রয়োজনীয় জিনিস ছিল না। সে কিছু বলার আগে জিনজাও সব বুঝে যায়। সে দৌড়ে স্টোরে যায় আর তার জন্য সব দরকারি জিনিস কিনে নিয়ে আসে। তারপর সে বলে, একটা গরম পানির শাওয়ার নাও, তারপর বিশ্রাম করো। সে তার জন্য নিজের জামা কাপড়ও বের করে দেয়। আজকের আগে কখনোই জিনজাওকে তার বিছানায় শোয়া তো দূরের কথা, পা রাখতেও অনুমতি দেয়নি কাউকে, কিন্তু মোমোই ছিল প্রথম মানুষ যাকে সে বলছিল, তুমি আমার ঘর ব্যবহার করতে পারো। আর সে নিজের পাশের ঘরে তার বন্ধুর একটা রুমে চলে যায়। মোমোর তখন শরীর ভীষণ খারাপ লাগছিল। জিনজাও ইন্টারনেটে খুঁজে দেখে আর তাকে বলে, এই জায়গাটা ম্যাসেজ করো, এটা একটা প্রেশার পয়েন্ট। সে ঠিক বুঝতে না পারলে সে নিজেই তাকে ম্যাসেজ করে দিতে থাকে। এরপর মোমো তাকে নিজের কাছ থেকে একদম নড়তে দেয় না। জিনজাও চুপচাপ পাশে বসে থাকে, ঘুমন্ত মোমোকে দেখতে থাকে। একই সময় তাকে হাওয়াও করতে দিচ্ছিল, কারণ ব্যথার কারণে তার ঘাম ছুটে যাচ্ছিল। এর মধ্যে তার মনে পড়ে যায় শৈশবের কিছু স্মৃতি। তার মনে একের পর এক স্মৃতি ভেসে উঠতে থাকে। যে সময় মোমোর জন্ম হওয়ার কথা ছিল, ঠিক সেই সময় তার বাবা জিনজাওকে দত্তক নিয়ে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসেন। কারণ জিনজাওয়ের বাবা ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। তিনি কার রেসিং করতে গিয়ে এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তারপরে এই পৃথিবীতে জিনজাও একা হয়ে যায়। মোমোর মা এ নিয়ে অনেক ঝগড়া করছিলেন, খুব রাগও করছিলেন, কিন্তু মোমোর বাবা একটাই কথা ছিল, আমি এভাবে কাউকে, একটা শিশুকে ফেলে দিতে পারি না। এমনকি মোমোর মা এক দুইবার জিনজাওকে বোর্ডিং স্কুলে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু মোমো জিনজাওয়ের সঙ্গে এতটা জড়িয়ে পড়েছিল যে যখন তাকে বোর্ডিংয়ে পাঠানো হচ্ছিল, তখন প্রথমবার সে কথা বলে, আর তার সেই প্রথম কথাটা ছিল জিনজাওয়ের নাম। সব স্মৃতির মাঝেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। জিনজাও উঠে দাঁড়িয়ে মোমোর জন্য দারুণ একটা ব্রেকফাস্ট বানাতে শুরু করে, যা ছিল খুবই হেলদি। এমন সময় তার বন্ধুরাও সেখানে এসে পৌঁছায়। সে তাদের বলে ভেতরে পা রেখো না, সেখানে একজন খুবই স্পেশাল মানুষ আছে যে খুব গভীর ঘুমে আছে। কিছুক্ষণ পর মোমো বাইরে চলে আসে। দুইজন বন্ধুর গাড়িতে একটা প্রবলেম হচ্ছিল। সে ছোটবেলা থেকেই তার বাবাকে ইঞ্জিন নিয়ে কাজ করতে দেখেছিল। মোমোর সঙ্গে সঙ্গে সে ভুলটা ধরে ফেলে আর এগিয়ে গিয়ে ঠিক করে দেয়। এটা দেখে দুই বন্ধু অবাক হয়ে যায়। জিনজাও কোন মেয়েটা নিজের বাড়িতে থাকার অনুমতি দিয়েছে, এই মেয়েটা আসলে কে, যে এতটা স্পেশাল, এত সুন্দর। তাদের সামনে হঠাৎ করে জিনজাও এসে দাঁড়িয়ে যায়। সে তাদের সেখান থেকে চলে যেতে বলে। তারপর মোমোকে বলে, ভেতরে যাও আর একটা লং ড্রেস পরে এসো। এরপর মোমো ব্রেকফাস্ট করার জন্য পুরোপুরি রেডি হয়ে বসে। জিনজাওর জীবনে যেসব কঠিন পরিস্থিতি ভেতর দিয়ে গেছে, তার কারণেই সে খুবই ভালো রান্না করতে পারে, কিন্তু মোমোর তো একেবারেই রান্না করতে পারে না। উল্টো সে প্লেট থেকে গাজর আলাদা করে দেওয়ার জেদ করছিল আর চুপি চুপি তুলেও রাখছিল। ঠিক তখনই জিনজাও সেখানে এসে যায়। তার একবার তাকানোই যথেষ্ট ছিল।
মোমো ভয় পেয়ে গাজর না খাইতে চাইলেও খাওয়া শুরু করে দেয়। এরপর আমাদের দেখানো হয় লিনসুইকে, যে ছিল একজন টপ কার রেসার। কার রেসিং তার ভীষণ পছন্দ ছিল, আর মডিফায়ার গাড়ির প্রতি একটা আলাদাই টান। একবার রাস্তায় কেউ তাকে ডজ করে হারিয়ে সামনে চলে গিয়েছিল। সে অবাক হয়ে যায়, এই গাড়িটা কে মডিফাই করেছে। আসলে সেই ব্যক্তি আর কেউ নয়, আমাদের জিনজাও ছিল। কিন্তু সে তার মুখ চিনতে পারেনি, শুধু এক ঝলক দেখেছিল। তাই সে নিজের লোকদের পেছনে লাগায়, যদি সে রেসার ছেলেটাকে না পাও তাহলে অন্তত যে গাড়িটা মডিফাই করেছে তাকেই খুঁজে বের করো। প্রয়োজনে পুরো শহর চষে বেড়াও, যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। লিনসুই আসলে জিনজাওয়েরই খোঁজ করছিল। আর এখানেই আমাদের পার্ট 2 এর শেষ হয়। দেখার জন্য ধন্যবাদ।